একুশে গ্রন্থমেলা 2019 নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন প্রাণের বইমেলায়। আজ মেলার শেষ শনিবার, আজ পালিত হয়েছে শিশু প্রহর। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত বরাবরের মতোই আমরা দেখেছি শেষ শুক্র ও শনিবার এখানে সবচেয়ে বেশি ভিড় হয়েছে এবং আজকে মেলাতে আমরা যে ভিড় দেখতে পাচ্ছি, যেহেতু আজ মেলার শেষ ছুটির দিন আমরা পেয়েছি বইমেলাতে, আজকে সব ধরনের পাঠকদের উপচে পড়া ভিড় সব ধরনের স্টলগুলোতে এবং প্যাভিলিয়নগুলোতে আছে। বরাবরের মতোই আমি কথা বলবো যারা শিশু সাহিত্যিক অর্থাৎ শিশু লেখক যারা বই লেখেন প্রতি বছর মেলাতে, তাদের একজনের সঙ্গে আমার সঙ্গে আছেন লেখক অমর্ত্য রূপাই, যার একটি বই ভূত বলে কিছু নেই প্রকাশিত হয়েছে শুদ্ধ প্রকাশ থেকে। অমর্ত্য রূপাইয়ের সঙ্গে কথা বলার আগে তার সঙ্গে আমার পরিচয়ের ঘটনা একটু বলে নেই। অমর্ত্য বলেছে যে সে ভূত বলে কোনো কিছু বিশ্বাস করে না, কিন্তু ভূতকে সে ভয় পায়। যদিও সে বই লিখেছে ভূত বলে কিছু নেই, কিন্তু ভূতকে সে ভয় পায় কেন আমি একটু জানতে চাইবো। রূপাই, তুমি কেন ভূতকে ভয় পাও? ভূত ভয় পেতে আমার খুব ভালো লাগে, কারণ ভূত একটি বিজ্ঞান জাতীয় একটি হ্যালুসিয়ন। এটা আমার খুবই ভালো লাগে যে ভয়, ভূতের বই না আমার ভয় মানে ভালো লাগে, অনেক ভালো লাগে ভূতের বই। এমনি ভূত বলে আসলে কিছু নেই, এটা বিজ্ঞানও বলে। আচ্ছা, ধন্যবাদ। তোমার বইটি আমি পড়েছি, তো তোমার বইটিতে দেখলাম নানান ধরনের গল্প আছে। তুমি কোথাও ঘুরতে গিয়েছো, সেই ভ্রমণ কাহিনীও আছে, তাদের সঙ্গে গিয়েছো, তাদের সঙ্গে তোমার কি কথা হয়েছে, তোমার মাথায় এটা কিভাবে আসলো যেগুলো লিখি? আমি একবার কক্সবাজারে গিয়েছিলাম, সেখান থেকেই এই যে ট্যুর অফ দ্য অ্যাডভেঞ্চার, তারপর নৌকা ভরা আনন্দ, আর অন্যগুলি আমি যে কিশোর আলো নামে প্রথম আলোতে একটি ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিনে আমি বুদ্ধিগুলি পাইনি ঠিক, মানে আমি ওরকম ভেবেই লিখেছি আসলে। আচ্ছা, একটু ব্যক্তিগত প্রশ্ন করি, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো? পড়ি আচ্ছা, কোন স্কুলে? সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তোমার এই বইটি কি তোমার বন্ধুরা পড়েছে? হ্যাঁ। কি বলেছে তারা? তারা অনেক ভালো বলেছে, তারপর তারা এসেছে অনেক দিন, তারা বলছে আরো ভালো আরো ভালো। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি এখানে তুমি একজন স্যারের কথা উল্লেখ করেছো যাকে তোমার গোয়েন্দা বলে মনে হয়, সেই স্যার কি আসলে আছে? এটা আসলে একটি কল্পনা। আচ্ছা, এই কল্পনাটা কোত্থেকে আসলো একটু বলো আমাদেরকে। এটিও কিশোর আলো থেকে এসেছে আমার। আচ্ছা, আসলে আমার নামগুলি আমার ব্রেন থেকে আসে মূলত। আচ্ছা, তুমি লেখালেখি শুরু করলে কখন, আর এই বইটা তুমি প্রকাশ করতে গেলে কেন? এই বইটি আসলে আমি জানতাম না ঠিক প্রকাশ হবে কিনা, তো আজ মানে 8ই ফেব্রুয়ারি বইটি প্রকাশ হয়েছে শুদ্ধ প্রকাশে। আচ্ছা, তো লেখালেখিগুলো যে তুমি করলে, সেগুলো তুমি দিলে প্রকাশককে, এগুলো তুমি জানতে না? ঠিক। এটা আসলে এই সিদ্ধান্তটা কি করে? জুনের ঠিক মাঝখানের দিকে একবার আমি একজনকে গল্প পড়িয়েছিলাম, আর তারা বলে যে আমি একটু বই বের করতে পারি। আচ্ছা আচ্ছা, তোমাকে কেউ কি উৎসাহিত করেছে এই বইটি লিখতে, কিংবা তোমার প্রিয় লেখক যাদের মতো তুমি লিখতে চাও? মোহাম্মদ জাফর ইকবাল স্যার, হুমায়ুন আহমেদ, তাদের মতোই আমি লিখতে চাই, এবং অনেকেই উৎসাহ দিয়েছে আমাকে, মামুনি, আপু, নানু, প্রতীক। তুমি কার মতো লিখতে চাও? জাফর ইকবাল স্যার। আচ্ছা, তুমি কি তাদের বই পড়ো? না ঠিক, তুমি কাদের বই পড়ো? বই পড়ে অনেকেরই, ঠিক সেটি কোনো ইতিবাচক লেখা ঠিক আমার নেই। কার বই পড়ি সেটা আমার মনে থাকে না। আচ্ছা আচ্ছা, কিন্তু পড়ো, বই কি পড়ো? আচ্ছা, ভালো। আমি শেষ প্রশ্ন করব তোমার কাছে, যে তুমি তো এই বইমেলার একজন ক্ষুদে লেখক, বড় লেখকরাও আসেন বইমেলাতে, একজন ক্ষুদে লেখক হিসেবে তুমি কেমন বোধ করো যখন তোমার কাছে যায় পাঠকরা, তোমার অটোগ্রাফ চায়, তোমার কেমন লাগে? আমি কোনো বিশেষ লোক নই, যারা আমার বই কিনছে তারাই বিশেষ লোক। আমি কোনো সর্বকনিষ্ঠ লেখক হিসেবে অ্যাওয়ার্ডও নিতে চাইনি, বড়রাই ভালো লেখক, আমি এখনো ছোট, আমি বড় হই, ভালো একজন লেখক হতে চাই। ধন্যবাদ। অমর্ত্য রূপাই, তুমি অনেক বড় হও এবং ভালো লেখক হও। দর্শক, আমাদেরও শুভকামনা তার জন্য। ছোটদের অনেকেই বই লিখছে, ছোটদের অনেকেই তাদের মতন করে ছড়ার বই, কবিতার বই কিংবা গল্পের বই বের করছে, আবার বড়রা তো লিখছেই। আমি একটু একটা
ভিন্ন প্রকাশনার কথা বলতে চাই, আমার সঙ্গে যিনি রয়েছেন, এই অক্ষর বইটি আপনি সম্পাদনা করেছেন এবং আমি যতটুকু জানি এই বইটিতে যারা লিখেছে তাদের মানে লেখাগুলো সংগ্রহ করা এবং এই আইডিয়াটাও আপনার। তা আমি একটু জানতে চাই যে এই আইডিয়া কেন আসলো আপনার মাথায় যে একটা ব্যাচের সবার লেখা নিয়ে একটা বই বের করবে? আমরা যারা 1996 সালে এসএসসি এবং 1998 সালে এইচএসসি পাশ করেছি তাদের নিয়ে আমি একটা ফেসবুক গ্রুপ করেছিলাম 2015 সালে। সেই গ্রুপটার নাম এসএসসি 96 এইচএসসি 98। তো এই গ্রুপটার সাথে অনেক ধরনের কার্যক্রম জড়িত ছিল, সামাজিক কার্যক্রম থেকে শুরু করে গান বাজনা, আড্ডা, খেলাধুলা। কিন্তু ফেসবুক গ্রুপ হিসাবে যেটা হয় যে আসলে লেখালেখিটাই ছিল এই গ্রুপের মূল। তো এই গ্রুপের সবাইকে উৎসাহ দিতে ফেসবুক গ্রুপ থেকে শুরু করছি। জি, ফেসবুক গ্রুপ থেকে শুরু করেছে এবং লেখালেখিটা ছিল এই গ্রুপের মূল। তো এই লেখালেখিগুলোকে আসলে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা গত বছর প্রথম পরিকল্পনা করি যে যদি একটা বই বের করা যায় বই মেলায়। তো গত বছর সেইটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম বই বের হয় স্বপ্নচূড়া নামে। তো তারই ধারাবাহিকতায় এবারেও আমরা একটা বই বের করেছি অক্ষর নামে। এটা একটা সংকলন মূলত। এই সংকলনে মোট কতজনের লেখা? 127টি লেখার স্থান পেয়েছে, যার মধ্যে 67টি কবিতা এবং 60টি গল্প। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই সব গল্প কবিতার লেখক লেখিকা তো আমরাই, বন্ধু বান্ধবরা, আমাদের ব্যাচের মেম্বাররা। কিন্তু এর বাইরেও এটা সম্পাদনা, এটার প্রচ্ছদ তৈরি করা, লেখাগুলোকে প্রুফ রিডিং করা থেকে শুরু করে পুরো কাজটাই কিন্তু আমাদের এই গ্রুপের মেম্বাররাই করেছে। বইটা প্রকাশ করেছে তাম্রলিপির রনি ভাই, উনি বইটা প্রকাশ করেছেন, গতবারও উনি প্রকাশ করেছিলেন। বইটির পাঠক কারা, এটা কিনছে কারা? মূলত আমাদের গ্রুপের মেম্বাররা, তারা তো মূল পাঠক অবশ্যই, এবং পাঠক হোক বা না হোক বইটার প্রতি তাদের আলাদা একটা মায়া আছে, গ্রুপের প্রতি তাদের একটা মায়া আছে। এই মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে তারা তো বইটা কিনছে। এর বাইরে আমি যেটা খুঁজছিলাম, আজকে আমি তাম্রলিপির স্টলে গিয়েছিলাম, রনি ভাইয়ের সাথে কথা হলো, তো শুনলাম যে বইটার কিন্তু বিক্রি ভালোই। আসলে সব ধরনের একটা একই মোড়কের মধ্যে সব ধরনের একটা আবহ তৈরি করেছে এই বইটা। বিভিন্ন ধরনের গল্প, কবিতা, সায়েন্স ফিকশন, কি নেই এতে সব কিছু আছে। তাই সব ধরনের পাঠকরাই কিন্তু এই বইটা কিনছেন এবং পড়ছেন। আচ্ছা, ফেসবুকে লেখালেখি আর বই প্রকাশ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। একটাতে হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়, কিংবা ফেসবুকে যারা পাঠক তারা রিয়েল লাইফে পাঠক নাও হতে পারে। এই বিষয়টা কি আপনারা এখন অনুভব করতে শুরু করেছেন কিনা? এটা আসলে গত বছরই প্রথম অনুভব করেছি। আমাদের তো ধারণা ছিল যে বইটা বের করা মাত্র হটকেকের মতন সব চলে যাবে, যেভাবে ফেসবুকের রিয়াকশন আসে, ক্রিয়া প্রতিক্রিয়া, তাদের বিভিন্ন ধরনের মন্তব্য। কিন্তু বাস্তব ব্যাপারটা কিন্তু পুরোপুরি সেরকম না। আমাদের পাঠকরা এখন অনলাইনে অনেকটা বইমুখী, কিন্তু বাস্তব জগতে একটা বই কিনে পড়ার সাথে সেটার এখনো যোজন তফাৎ আছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের এই অক্ষর প্রকাশনার জন্য। দর্শক, আমরা আজকের মেলার আরো খবরাখবর আপনাদেরকে জানাবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত প্রাণের বইমেলায়। আমরা ছুটির দিনগুলোতে যে ব্যাপক ভিড় দেখতে পাই বইমেলাতে, আজকে সেটি রয়েছে। তবে একটি কথা বুঝতে হবে যে ছুটির দিনগুলোতে বেশিরভাগ দর্শনার্থীরা আসেন বইমেলাতে। এখন কিন্তু সেই সময় নেই। এখন সিরিয়াস পাঠকদের সঙ্গে সঙ্গে যারা বইমেলাতে আসছেন, ঘুরে ঘুরে দেখার পাশাপাশি প্রত্যেকেই কিছু না কিছু বই কিনছেন। সেই সঙ্গে যেগুলো আমাদের চিরায়ত গ্রন্থমালা রয়েছে সেইগুলো কেনার জন্য তাদের যে ভিড়, তাদের যে আগ্রহ সেটি রয়েছে। বিশেষ করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল, সেবা প্রকাশনের স্টল, যেগুলো অনেক বছর ধরে প্রকাশনায় আছে, আমাদের যে প্রকাশনা সংস্থাগুলো, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তরুণদের একটা ব্যাপক ভিড় রয়েছে। তার পাশাপাশি গবেষণা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, সেগুলোর যে চাহিদা সিরিয়াস পাঠক কিংবা গবেষকদের কাছে, তাদের একটা ভিড় আমরা লক্ষ্য করছি এই বইগুলোর জন্য। আর বরাবরের মতোই গল্প, উপন্যাসের প্রতি পাঠকদের যে চাহিদা সেগুলো তো রয়েছেই। আমার সঙ্গে রয়েছেন ফজলুর রহমান। এবার জানতে চাইবো তার বইটি সম্পর্কে। ফজলুর রহমান, আপনার এবারের মেলায় নতুন প্রকাশিত বই কোনটি? আমার নতুন প্রকাশিত বই এটি জল রঙের জীবন।
এবং এটি আমার উপন্যাস হিসেবে তৃতীয়, গ্রন্থ হিসেবে পঞ্চম। আপনি তো কবিতার বইও প্রকাশ করেছেন আগে, তো উপন্যাস আর কবিতা এই দুটোকে আলাদা করতে আপনার কোনো অসুবিধায় পড়তে হয় কিনা? আসলে কবিতা আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, কিন্তু কথা সাহিত্য আমার তুমুল ভালো লাগার একটা বিষয়, এবং আমি ছোট গল্পের বইও একটা বের করেছি। তো সেই হিসেবে কথা সাহিত্য আমি সবসময় পছন্দের মানে সামনের তালিকায় রাখি, এবং আমি তারা শঙ্করের ছোট গল্পে প্রান্তিক চরিত্রের স্বরূপ শীর্ষক গবেষণা করেছি এমফিল, এবং আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ইতিহাসে উপন্যাসে ইতিহাস চেতনা এটা নিয়ে পিএইচডি কাজ করছি। আচ্ছা, আপনার এই বইটি সম্পর্কে শুনি যে এই বইটি কি নিয়ে? এই বইটি আসলে কিছু নগর কেন্দ্রিক মানুষ যারা গ্রামে থেকে তার শেকড় থেকে সরে আসছে এবং ক্রমশ নগর জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে, তারপরে তারা একসময় অনুভব করছে, ফিল করছে যে আমাদের আবার সেই গ্রামে শেকড়ের কাছে ফিরে যাওয়া উচিত। পাশাপাশি প্যারালালি আমি দেখানোর চেষ্টা করেছি যে আমাদের 13-14 সালের যে যুদ্ধ অপরাধীদের যে বিচার এবং যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে জাতির একাট্টা হওয়া, এবং এর সাথে যে নির্বাচন, 14 সালে যে নির্বাচন, 18 দল চাচ্ছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, আবার 14 দল চাচ্ছে যে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে নির্বাচন, এই প্রসঙ্গগুলো এই সামাজিক প্রেক্ষাপটের সাথে এই প্রসঙ্গগুলো সমান্তরালভাবে এই উপন্যাসে যুক্ত হয়েছে। আচ্ছা, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, লেখালেখির ক্ষেত্রে বা আপনার পেশাগত জীবনই যদি বলি, আপনি পেশাগত জীবনের শিক্ষক, তো লেখালেখিতে কি এই শিক্ষকতার জীবন কোনোভাবে বাধা হয়ে দাঁড়ায় কি না, কিংবা যখন লেখেন তখন সেটাও এক ধরনের শিক্ষকতা হয়ে দাঁড়ায় কিনা? না, আমার শিক্ষক সত্তা এবং লেখক সত্তা দুইটাকে আমি আলাদা করে ডিফার করি, আলাদা করি। যখন আমি শিক্ষক তখন আমি সেই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আমি মিশে যাই, এবং তখন আমি তার শিক্ষকতার যে দায়িত্ব সেটি পালন করি। আর যখন আমার লেখক সত্তা, লিখতে বসি, তখন সেটি একদম আলাদা। এবং আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক, এবং আমার কলেজ আমার লেখালেখির ক্ষেত্রে একটা অনুপ্রেরণা। আমি বলতে চাইছি যে শিক্ষকরা যখন লেখেন, এটা আমরা খেয়াল করি যে ওনাদের লেখায়ও এক ধরনের শিক্ষাদানের ব্যাপারটা চলে আসে। মনে হয় যে পাঠকদেরকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, আর সেইটা কিভাবে এড়িয়ে চলে? না, সেটি হয় না। আমার সৃষ্টিশীল সত্তা তখন আলাদা হয়ে যায়, এবং আমি তখন সাহিত্যের যে মূল জায়গাটি সেটি উপরে থাকি এবং সেটি চর্চা করি। সেখানে কোনো উপদেশ বা শিক্ষকতার বিষয়টি আসে না। এবং হ্যাঁ, প্রতি বছর তো নানান ধরনের উপন্যাস লেখা হচ্ছে, পাঠকরা আসলে কি ধরনের উপন্যাস পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে? পাঠক ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের যে সংস্কৃতি, 71, আমাদের যে 52, এই ধরনের যে সংস্কৃতি, এই মূল যে সংস্কৃতির যে স্রোত, শেকড়, সেটির সাথে পরিচিত হতে চাই, ঐতিহ্যের সাথে পরিচিত হতে চাই। এই ধরনের লেখা তারা বেশি পছন্দ করে, আগ্রহ ভরে পড়ে। এবং গল্প উপন্যাসের ক্ষেত্রে এই বিষয়টি যদি আসে তাহলে সেগুলো চিরস্থায়ী হয় এবং মৌলিক লেখা হয়। আচ্ছা, এবার শিক্ষকদের নামে একটা অভিযোগ থাকে যে ছাত্রদেরকে তারা বই কিনতে বাধ্য করে বিভিন্নভাবে। ধরেন, বইটা কিনলে তাদেরকে হয়তো পরীক্ষায় বেশি নম্বর দেয়, কিংবা ক্লাসরুমে কোনো বিশেষ সুবিধা দেয়। এই ধরনের বিষয়গুলো হওয়া উচিত কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? না, এটা তো হওয়া উচিত না। একজন শিক্ষক বলতে পারেন যে তোমরা বই পড়ো, বই মেলায় আসো, বই কেনো, কিন্তু তার বই পড়লে বেশি নাম্বার দিবে বা তাকে বেশি প্রিফারেন্স দিবে, এইটি আমি কখনোই বিশ্বাস করি না। এটি কাম্য নয়। যে কোনো ভালো মানের লেখক তার পাঠক তৈরি করে নেবে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা লেখক তৈরি করবে না বা করা উচিত না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমি এবার আরেকজন লেখকের সঙ্গে কথা বলবো। আছেন কে এম মনিরুজ্জামান আমার সঙ্গে। আপনার কি কি বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে? আমার দুটো বই বেরিয়েছে। একটি সংসারের গল্প নামে একটি ছোট গল্প, 6টা ছোট গল্প নিয়ে, একটা জীবন ঘেঁষা বিভিন্ন গল্প নিয়ে, আমাদের পারিপার্শ্বিক জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু নিয়ে আমি লিখেছি। আর একটা হচ্ছে উপন্যাস রঙিন গোধূলি, সেটা লিখেছি আমি। আমরা অনেক স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন এবং বাস্তবতা একটু ভিন্ন, সেটা উপলব্ধি করার বিষয়টি আমার এই উপন্যাসে রয়েছে। তো একটা লোক যখন স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন দেখে, একসময় স্বপ্নটা দেখা যায় সে বসে বসে কল্পনা করছে, বাট যখন সে বাস্তবতা চলে আসে সেজন্য মিলে না, তখন অনেক মনে কষ্ট পায়। এই এটা নিয়ে উপন্যাস লিখেছি। আপনার উপন্যাসের জন্য শুভকামনা থাকলেও দর্শক, লেখকদের ভিড় আজকে থাকবেই, কেননা আজকে শেষ ছুটির দিন মেলাতে, এবং লেখকদের সঙ্গে দেখা করার জন্য পাঠকদের ভিড়, সেটিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে। দর্শক, এই ছিল আমাদের আজকের বইমেলার আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে।